প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজ মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবস, এবং আমাদের 71 থেকে শুরু করে আজ অবধি যত আন্দোলনে আমরা জয়ী হয়েছি তার শেকড় ছিল 52-এর ভাষা আন্দোলন। প্রিয় দর্শক, আজ থেকে 74 বছর পূর্বে 1952 সালে মাতৃভাষা বাংলার জন্য বাংলার দামাল ছেলেরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানি শাসকের বিরুদ্ধে, যারা একটি বিজাতীয় ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তার প্রতিবাদ করেছিল আমাদের ছাত্র যুব সমাজ। তারই ফলশ্রুতিতে সেদিন অকাতরে শহীদ হয়েছিলেন বরকত, সালাম, রফিক, জব্বার সহ আরো অনেকেই। সেই থেকেই আমাদের 21-এর যাত্রা শুরু, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, সেই থেকে শুরু এবং আজ পর্যন্ত চলছে। যতদিন বাংলা থাকবে, বাংলা ভাষা থাকবে, বাংলাদেশ থাকবে, আমরা মর্যাদার সাথে পালন করব সেই অমর 21শে ফেব্রুয়ারি, এবং গাইব আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। প্রিয় দর্শক, 21-এর অমর শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে লাইভ শুরু করছি। এবারের 21শে ফেব্রুয়ারি অনেক অংশেই নীরব ভাবে পালিত হচ্ছে। এর দুটো কারণ। একটি প্রধান কারণ, যেহেতু এবারের পবিত্র রমজান মাস, রোজার মাস ফেব্রুয়ারিতে পড়েছে, বিশেষ করে ফেব্রুয়ারির 18 তারিখ থেকে শুরু হয়েছে। সে কারণে এই পবিত্র মাসে, পবিত্র দিনটিকে এত গোটা করে পালন করা না হলেও সারা দেশে ও প্রবাসে অমর 21শে পালিত হচ্ছে অনেকাংশেই নীরব ভাবে। 21-এর বই মেলাও আপনারা জানেন পিছিয়েছে, শুরু হচ্ছে আবার। পূর্ববর্তী সরকার বই মেলা নিয়ে নিশ্চুপ ছিল। এখানে আরো একটি বিষয় এবারের 21কে অনেকাংশে ম্লান করেছে, সেটা হলো সদ্য বিদায় নেয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার 21-এর উপর খুব বেশি জোর দেয়নি। এর কারণ, ডক্টর ইউনূস সরকার ব্যস্ত ছিল কিভাবে আরো কিছুদিন ক্ষমতায় থাকা যায়, কিভাবে বিএনপিকে নির্বাচনে পরাজিত করা যায়, এসব ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যে কারণে 21 নিয়ে খুব বেশি মাথা ব্যথা ডক্টর ইউনূস সরকারের ছিল না, তা অত্যন্ত পরিষ্কার। এবং ডক্টর ইউনূস সরকারের ক্ষমতা নেওয়ার পর থেকেই 21, 71, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের অহংকার, গৌরব, সবকিছুকেই এক ধরনের আড়াল করার চেষ্টা করা হয়েছে। এমনকি পাঠ্যপুস্তকে সর্বত্র 21কে লুকিয়ে রাখার একটি প্রবণতা ডক্টর ইউনূস সরকারের কর্মকাণ্ডে দেখা গেছে। যে কারণেও এবারের 21-এর পালন অনেকাংশেই অন্যবারের চেয়ে ব্যতিক্রম। যদিও আমরা সাধারণত ধরে নিচ্ছি, যেহেতু
পবিত্র রমজান মাস, সেহেতু পরিস্থিতি একটু অন্যরকম হওয়াই স্বাভাবিক। প্রিয় দর্শক, সবচেয়ে মজার ঘটনা হলো, আপনারা জানেন এবার 21-এর প্রথম প্রহরে প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন, রাষ্ট্রপতি পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আবার জামাত বা তাদের জোট, 11 দলীয় জোট, তারাও সেখানে গিয়েছে, যেতেই পারে। কিন্তু যে 21-এর সাথে জামাত তার দীর্ঘ রাজনীতির ইতিহাসে সবসময় ছিল নীরব, নিস্তব্ধ, এমনকি 21-এর বেদিতে ফুল দেয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে জামাতের বিভিন্ন বক্তব্য আপনাদের নিশ্চয়ই মনে আছে। 21-এর বেদিতে ফুল দেয়া না জায়েজ, এমন কথাও জামাত একাধিকবার বলেছে। এমনও বলেছে বিভিন্ন ইসলামিক দলগুলো যে 21-এর পুষ্পার্ঘ্য অর্পণ হিন্দুয়ানি, এটা হিন্দুদের দেব দেবীকে পূজা করার মতো। আপনারা নিশ্চয়ই ওয়াজে এগুলি শুনেছেন। এগুলি গত 54 বছর যাবৎ ইসলামিক দলগুলি অনবরত বলে আসছে। এমনকি ওয়াজ মাহফিলে মৌলানা সাহেবরা প্রতিনিয়ত 21-এর চেতনা, 21-এর বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, এগুলিকে হিন্দুয়ানি আখ্যা দিয়ে ইসলামিক দলগুলি সহ জামাতে ইসলামী দলটিও সবসময়ই এর থেকে দূরে রয়েছে। যে কারণে গতকালকে 21-এর প্রথম প্রহরে যখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান পুষ্পার্ঘ্য অর্পণ করতে যান তার দল বল নিয়ে, তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনারা তো কোনোদিন, বিশেষ করে জামাতকে মেনশন করে বলা হয়েছে, জামাত তো কোনোদিন শহীদ মিনারে আসেনি, এবার আসলেন কেন? উত্তরে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারি আচার মেনে এখানে এসেছি। তারপর সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, আপনারা কি মনে করেন যে 21-এর বেদিতে ফুল দেয়া নাজায়েজ? তখন একটু ক্ষিপ্ত হয়ে শফিকুর রহমান বললেন, এই প্রশ্ন আজকে কেন? কিন্তু আমার প্রশ্ন কেন নয়, 21শে ফেব্রুয়ারির শহীদ মিনারে আপনি এসেছেন এবং প্রশ্নটি যদি 21-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রেক্ষিতে হয়, তাহলে ওই প্রশ্ন করতেই পারে সাংবাদিকরা। তাদেরকে তো কোনোদিন ওখানে দেখা যায়নি, বরং তারা বিরোধিতা করেছে সব সময়। বাংলাকে হেয় প্রতিপন্ন করার জন্য জামাতে ইসলাম সহ ইসলামিক দলগুলি চিরদিনেই সোচ্চার ছিল। সোচ্চার বলতে বিরোধিতাও তারা করেছে, ফুল দেয়া যাবে না, এটা হিন্দুয়ানি ইস্যু, এই সমস্ত। তো এর আগে জামাত কোনোদিন যায়ও নাই। জামাত কিন্তু শহীদ মিনারে গত 54 বছরে জামাত শহীদ মিনারে কখনো আসেনি। জামাত বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছে, সরকার গঠন করেছে, কিন্তু বিএনপি সবসময় জাতীয় স্মৃতিসৌধ বা শহীদ মিনারে গেলেও জামাত কিন্তু বিএনপির সঙ্গে থেকেও কোনোদিন শহীদ মিনারে যায়নি। যে ইস্যুটি কারণেই হয়তো সাংবাদিক ডাক্তার শফিকুর রহমানকে এমনটি প্রশ্ন করেছিল এবং তিনিও যেমন ভাবে উত্তর দিলেন, সেটা পরিষ্কার উত্তর। এখন প্রশ্ন হলো, সরকারের আচরণ বিধি মেনে তিনি বিরোধী দলের নেতা হিসাবে সেখানে গিয়েছেন।
তাহলে কি দাঁড়ায়? জিনিসটি এমন দাঁড়ায় না যে আমি মন থেকে বিশ্বাস করি না, মন থেকে চাইনি, কিন্তু যেহেতু আমি বিরোধী দলের নেতা, সেহেতু সরকারের আচার মানার জন্যই আমি সেখানে গিয়েছিলাম। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন মন থেকে তারা এখনো 52-এর ভাষা আন্দোলন, 52-এর শহীদদের আত্মত্যাগ, ভাষার জন্য বাঙালি জাতির ত্যাগ, তারা এখনো তিনি মনে প্রাণে মেনে নেননি। কিন্তু তিনি যেহেতু যেভাবেই হোক সংসদ নির্বাচনে পাশ করেছেন এবং বিরোধী দলের নেতা হয়েছেন, তাই বিরোধী দলের নেতা হিসাবে সরকারের আচার মানার জন্য তিনি সেখানে গিয়েছেন। তা আমি জানি না সংবিধানে এমন কোনো নিয়ম আছে কিনা যে বিরোধী দলের নেতাকে শহীদ মিনারে যেতেই হবে 21-এর প্রথম প্রহরে, বা জাতীয় স্মৃতিসৌধে যেতেই হবে। শফিকুর রহমান একেবারেই মন থেকেই তার বক্তব্যটি তিনি দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন মন থেকে তিনি শহীদ মিনারে যাননি। তিনি শহীদ মিনারে গিয়েছেন বিরোধী দলের নেতা হয়ে আচার, সরকারের আচার মানার জন্য। জানি না সেই নিয়মটি ম্যান্ডেটরি কিনা, সাংবিধানিক ধারার মাধ্যমে সেখানে যেতে হয় এমন কোনো কিছু রয়েছে কিনা। তবে এইটুক ঠিক, তিনি ঠিকই বলেছেন। আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে পুরোপুরিভাবে একমত যে তিনি সরকারি আচার মানে বিরোধী দলের নেতা হিসাবে সেখানে গিয়েছেন। প্রিয় দর্শক, বলছিলাম যে জামাতকে কোনোদিনই শহীদ মিনারে দেখা যায়নি। তারপর সবচেয়ে বড় ইস্যু জামাত 52-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা, যে ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে বেয়েই আমরা 71 পর্যন্ত এসেছি। আমরা সবসময়ই বলি 52-এর মাঝেই 71-এর বীজ বপন ছিল। তাই 71-এর আন্দোলন আমাদেরকে স্বাধীন স্বকীয়তার আত্মপরিচয় এবং নিজেদের ঠিকানা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, লাল সবুজ পতাকা এবং একটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত আমাদেরকে অর্জনের অধিকার দিয়েছে। প্রিয় দর্শক, জামাতে ইসলামী বা অন্যান্য যে সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল, 72-এর সংবিধানে কিন্তু এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ ছিল। পর্যায়ক্রমে তারা বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন রকম ভাবে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং আজকে তারা একেবারে সরকারের ছায়া সরকার হিসাবে বিরোধী দলের ভূমিকায় জাতীয় সংসদে উন্নত হয়েছে। এবার আরেকটি মজার বিষয় হলো, এবারেই বোধহয় প্রথম, এর আগেও যদি বিএনপির লেজ ধরে জামাত জাতীয় সংসদে বসেছে 18টি আসন নিয়ে বা 20টি আসন নিয়ে, হয়তো আর দুজন মহিলা ছিল। কিন্তু এবার জামাতের উপস্থিতি জাতীয় সংসদে ছবিটি অন্যরকম হতে পারে। কারণ একদিকে বিএনপি বিশাল সংখ্যা, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দল, প্রধানমন্ত্রী তারেক রহমান
অন্যদিকে জামাত এবং তার বিরোধী দল নেতা, তাদের প্রধান নেতা ডক্টর শফিকুর রহমানকে দেখা যাবে বিরোধী দলের প্রধান হিসাবে বিরোধী আসনে। জামাতের বাংলাদেশের মানুষ চিরাচরিতভাবে গত 54 বছর জাতীয় সংসদের যে ছবি দেখে এসেছে, আমি নিশ্চিত এবারের ছবিটি হবে ভিন্ন রকম। আগের যেমন ছবি আমরা দেখেছি, একদিকে খালেদা জিয়া, একদিকে শেখ হাসিনা, এই ধারাবাহিকতায় চলতেছিল, বা হুসেন মোহাম্মদ এরশাদ তিনিও ছিলেন, এভাবেই চলতেছিল সংসদের অবস্থান। কিন্তু আজ ভিন্ন প্রেক্ষাপটে, সময়ের ব্যবধানে এবং অনেক ধরনের জটিলতা মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে প্রতিহত করে নতুন নির্বাচন, এই নির্বাচনটিও কিন্তু সহজ ছিল না। বিএনপি কিন্তু খুব সহজে নির্বাচনে এর যে প্রক্রিয়ায় আসে তা কিন্তু সহজ ছিল না। এই বিএনপির জন্য এবারের নির্বাচনটি ডক্টর ইউনূস সরকারের আমলে অত্যন্ত কর্দমাক্ত ছিল। অনেক খাটকর বিএনপিকে পুড়িয়ে এই পর্যন্ত আসতে হয়েছে, মেনে নিতে হয়েছে ডক্টর ইউনূসের সকল অনিয়ম, অন্যায়, অবিচার। শুধু গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের জন্য বিএনপি চেয়েছিল একটি নির্বাচন। যাই হোক, অবশেষে নির্বাচন হলো। আকাঙ্ক্ষিত এই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। জাতি ডক্টর ইউনূসের শাসনামল থেকে মুক্তি হলো এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল, এবং জাতি আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে তারা এগিয়ে যাবে। শুধু সতর্ক থাকতে হবে জামাত নিয়ে। জামাতকে কোনো অবস্থায় বিশ্বাস করা যায় না। জামাত যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী, দশকের পর দশক জামাত গাদ্দারি করেছে প্রগতির সাথে, মুক্তিযুদ্ধের চেতনার সাথে। তাই আজকে জামাত যেহেতু সংসদে, আমরা যেহেতু যাদের রাজাকার বলে তিরস্কার করেছি গত 54 বছর, সেই রাজাকারদের আজ দেখা যাবে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে শক্তি এবং স্বাধীনতার, গণতন্ত্রের যে মসনদ, সেই সংসদে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে আমরা দেখতে পাবো। এজন্যই বলছিলাম যে এবারের জাতীয় সংসদে যে ছবি আমরা দেখতে পাবো, সেটা 18 কোটি মানুষের কাছে অবশ্যই নতুন লাগবে। তারপরও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, সহনশীলতা, প্রতিহিংসা বশবর্তী না হয়ে গণতান্ত্রিক পরিবেশকে সুস্থ, সাবলীল এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা, সহমর্মিতার মাধ্যমেই বর্তমান বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে যাবেন। আজকের 21-এর এই দিনে সেই প্রত্যাশাই সম্ভবত মুক্তিকামী, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাঙালি জাতির প্রধান প্রাপ্তি হতে পারে। এবং
তারেক রহমান সেই মুক্তিযুদ্ধের আলোকবর্তিতায় উদ্ভাসিত হয়ে তিনি এগিয়ে যাবেন সেই আশাই ব্যক্ত করছি, এবং সমস্ত জাতি একুশের চেতনায়, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাকে সমর্থন করবে, সহযোগিতা করবে, এগিয়ে নিয়ে যাবে। এটাই গণতন্ত্রের স্বার্থে কাম্য। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য ইস্যু নিয়ে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।